আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 1 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা আলোচনা করব আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণের একদম শূন্য থেকে শুরু করে এ টু জেড আমরা শিখব এবং বিগত বছরে যে প্রশ্নগুলো আমাদের এসেছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো জয়েন করেনি খুব দ্রুত জয়েন হয়ে যাও। আজকের পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব। ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে তোমরা খুব ভালো কিছু শিখতে পাবা, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে চুল ছিঁড়া বিশ্লেষণ পাবা প্রত্যেকটি প্রশ্নের। সো তোমরা যারা এখনো জয়েন হওনি খুব দ্রুত জয়েন হয়ে যাও, আর যারা যারা জয়েন হয়েছো তারা একটু জানাবা যে কে কোন জায়গা থেকে জয়েন করেছো। সো আমি একটু দেখি যে তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছো, একটু দ্রুত জানায় দাও যে কে কোন জায়গা থেকে জয়েন করেছো। আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি আজকে শুরু করে দেব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাই দিবা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেব। আমরা আজকে আলোচনা করব আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ে একদম শূন্য থেকে কিভাবে আমরা পড়তে পারি সেই অংশটা আমরা দেখব। একটু খুব দ্রুত জয়েন করো এবং কে কোন জায়গা থেকে জয়েন করো এটা একটু জানায় দাও। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, একটু আমরা ধৈর্য ধরি, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই। ওকে, ইতোমধ্যে দেখতেছি আমরা অনেকেই জয়েন করে ফেলেছি। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে আমরা অনেক ভালো কিছু জানতে পাবো, শিখতে পাবো, বুঝতে পাবো। সো তোমরা যারা জয়েন করেছো, কে কোন জায়গা থেকে জয়েন করেছো একটু জানাই দাও এবং তোমরা কেমন আছো এটা একটু খুব দ্রুত জানাই দাও। আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেবো শিক্ষার্থীরা। আমরা আমাদের ক্লাসটি শুরু করব উইথাউট মুখস্থতে, মুখস্থ ছাড়াই কিভাবে আমরা আমাদের ক্লাসটি মাথায় নিতে পারি, উইথাউট মুখস্থতে আমরা কিভাবে পড়াগুলো মনে রাখতে পারি সেই অংশটা দেখব। আমরা ক্লাসটি শুরু করে দেব। কে কোন জায়গা থেকে জয়েন করেছো একটু দ্রুত জানায় দাও। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেই। আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেই। আমরা সর্বপ্রথম তিনটি অনুপাত নিয়ে আলোচনা করব। কি কি? একটা হলো চলতি অনুপাত, একটা হলো তারল্য অনুপাত, আর একটা হলো চলতি মূলধন অনুপাত। কি কি অনুপাত ভাইয়া? একটা হলো চলতি অনুপাত, একটা হলো তারল্য অনুপাত, আর একটা হলো চলতি মূলধন অনুপাত। আমরা একটু লিখি যে একটা হলো কি চলতি অনুপাত, একটা হলো কি চলতি অনুপাত। চলতি অনুপাত একটা আমরা দেখবো চলতি অনুপাত, আর একটা দেখবো আমরা তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত। আর একটা দেখবো আমরা চলতি মূলধন অনুপাত। আর একটা কি অনুপাত দেখবো আমরা? চলতি মূলধন অনুপাত। তাহলে আমরা সর্বপ্রথম এই তিনটি প্রশ্ন দেখব এবং উইথাউট মুখস্থতে কিভাবে আমরা মাথায় রাখতে পারি সেই অংশটা দেখব। দেখো আমরা কি কি সূত্র লিখেছি। একটা লিখেছি চলতি অনুপাত, একটা লিখেছি তড়িৎ অনুপাত, আর একটা আমরা লিখেছি চলতি মূলধন অনুপাত। এই তিনটা সূত্র আমরা উইথাউট মুখস্থতে সর্বপ্রথম মাথায় রাখবো। এই তিনটি সূত্র থেকেই কিন্তু আমাদের প্রতি বছরেই প্রশ্ন এসে থাকে।
প্রথমে আমাদেরকে জানতে হবে যে অনুপাত জিনিসটা কি। আমরা জানি অনুপাত জিনিসটা হলো ভাগ। অনুপাত জিনিসটা কি? ভাগ। যেমন এখানে আমরা 5/2 যদি লিখি, এই যে এইটার নাম হলো আমাদের অনুপাত, অথবা এইরকমও থাকতে পারে 5:2 বা 5:2। কিন্তু আমরা জানি যে অনুপাত বলতে হলো দুটি রাশির ভাগফল। অনুপাত বলতে আমরা কি জানবো? দুটি রাশির ভাগফল। যেমন এই যে 5/2, বুঝতে পেরেছো? তাহলে এটা আমাদের কি? অনুপাত। তাহলে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে যে অনুপাত কাকে বলে বা অনুপাত জিনিসটা কি। একটু পরে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব, তখন আমরা দেখতে পাবো যে এখান থেকে আমাদের প্রতি বছরে কিভাবে কোশ্চেনটা এসে থাকে। এখন আমরা দেখব যে চলতি অনুপাতের সূত্রটা আমরা কিভাবে মাথায় রাখবো। তো সর্বপ্রথম তো আমরা জানলামে যে অনুপাত মানে কি? এইরকম করে একটা দাগ, মানে ভাগ। এই অনুপাত মানে কি? এইভাবে একটা দাগ। এই অনুপাত মানে কি? এইভাবে একটা দাগ। তিনটা সূত্রেরই নিয়ম একটা, এই অনুপাত অনুপাত অনুপাত। অনুপাত কথা থাকলে এইভাবে একটা করে দাগ হবে। এতটুকু তোমরা বুঝতে পেলা? এতটুকু বুঝছো না? এতটুকু বুঝছো। এখন তিনটারই নিচে আমরা কি দেবো বলতো? চলতি দায়। আবারও শোনো, তিনটারই নিচে আমরা কি দেবো? চলতি দায়। তাহলে এখানে আমরা লিখবো চতে চলতি আর দতে দায়। তাহলে এটারও নিচে আমরা চলতি দায় দেই, চতে চলতি আর দতে দায়। এটারও নিচে আমরা চলতি দায় দেই, চতে হয় আমাদের চলতি আর দতে দায়। মাথায় থাকবে না ভাইয়া? মাথায় থাকবে। এই তিনটা সূত্রের যে কোনো একটা সূত্র যদি কোথাও দেখতে পাও, এভাবে একটা সর্বপ্রথম ভাগ তো থাকবে, নিচে আমাদের কি থাকবে? চলতি দায় থাকবে। ক্লিয়ার এতটুকু? ইয়েস, এতটুকু আমাদের ক্লিয়ার। এখন আমরা কি করব বলতো? এখন আমরা এই উপরে যে আমাদের একটা অংশ থাকে, এই অংশটা আমরা বসাবো। এখন আমরা কি করব? এই উপরে যে আমাদের একটা অংশ থেকে এই অংশটা আমরা বসাবো। এই অংশটা আমরা বসাবো। বলতো এই অংশটা কি হবে? এই অংশটা হবে আমাদের, দেখো এখানে চলতি অনুপাত না, যেহেতু চলতি তাহলে এখানে চলতি লেখো, চতে চলতি। যেহেতু চলতি তাহলে এখানে লেখো চতে চলতি, চতে চলতি, চতে চলতি, চতে চলতি, চলতি অনুপাত, চতে চলতি, চতে চলতি। চলতি কি হবে? সম্পদ। সতে সম্পদ। তাহলে দেখো এখানে তড়িৎ কথা আছে না, তাহলে তড়িতের সাথেও সম্পদ লাগাই দাও। তাহলে এখানে কি লিখবা? তড়িৎ। তয়ব রহিষ্কারী তড়িৎ, সতে সম্পদ। তাহলে প্রথম দুটো সূত্র কি ক্লিয়ার ভাইয়া? আমি বলেছি চলতি অনুপাতের সূত্র কি? অনুপাত মানে ভাগ। আর চলতি অনুপাত, তড়িৎ অনুপাত বা চলতি মূলধন অনুপাত, তিনটারই নিচে কি হয়? চলতি দায় হয়। আমরা চলতি দায় দিয়ে দিলাম। এখন উপরে কি হবে ভাই? উপরে হবে চলতি কথা যেহেতু আছে, এখন হবে চলতি সম্পদ। তড়িৎ কথা যেহেতু আছে, এখন হবে আমাদের তড়িৎ সম্পদ। এবার দেখো এখানে লিখা আছে আমাদের কি? চলতি মূলধন অনুপাত। তাহলে লিখা আছে কি প্রথম এক্সটেনশনটা? চলতি মূলধন। তাহলে এখানে লিখবা চতে চলতি আর এদিকে লিখবা মূলধন। মূলধন। বুঝতে পেরেছো? আমি আবারও বলি, সূত্র তিনটা কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গিয়েছে। চলতি অনুপাত, তড়িৎ অনুপাত বা চলতি মূলধন অনুপাত, এই তিনটা সূত্র আমরা নিমিষের মধ্যে শেষ করতে পারি। কিভাবে? আমরা জানি ভাইয়া এই অনুপাত মানে জিনিসটা কি? অনুপাত মানে হলো আমাদের ভাগ। এই যে ভাগ আমরা দিয়ে নিলাম, ভাগ আমরা দিয়ে নিলাম। ভাগ দিয়ে নেওয়ার পর আমরা তিনটারই নিচেই দেখো চলতি দায় লিখেছি সমান হারে। তিনটারই নিচে কি লিখেছি ভাইয়া? চলতি দায় লিখেছি। চলতি দায় লিখে নেওয়ার পর উপরে এবার আমরা কি দেব বলতো? উপরে দেব, যেহেতু এটা চলতি অনুপাত, চলতি কথা আছে, এর সঙ্গে লাগাই দেবো সম্পদ। চতে চলতি, সতে সম্পদ। তোমরা ফুল ফর্মটা লিখে নিবা। জায়গা সংকলন ওইদিকে আমাকে আরো লিখতে হবে, এই কারণে কিন্তু ওইদিকে আমি লিখলাম না। আবার দেখো এখানে তড়িৎ অনুপাত লেখা আছে, তড়িৎ আছে, তড়িৎ লিখো। এর সঙ্গে কি লাগাই দিতে বলেছি? সম্পদ। সতে সম্পদ। তোমরা কিন্তু সম্পদ ভালো মতনই লিখবা। এরপর কি আছে? চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত। তাহলে চলতি মূলধন অনুপাত, তাহলে এর সামনে টুকু কি আছে? চলতি মূলধন। এই কারণে এখানে চলতি মূলধন লিখে দিলাম। আশা রাখতেছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব, এই চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং চলতি মূলধন অনুপাত, এগুলোর আদর্শ মানটা দেখবো। আদর্শ মান কি ভাইয়া? আদর্শ মান জিনিসটা এরকম। দেখো আমি লিখলাম 2:1।
আমি লিখলাম কি 2:1। আচ্ছা বলো তো 2:1 মানে কি? 2 মানে হলো 2 ভাগ সম্পদ 1 ভাগ দায়। প্লিজ একটু দেখো, দেখি কে কে জয়েন করেছো। দেখতেছি অনেকেই জয়েন করেছো, কিন্তু তোমাদের কোনো রেসপন্স নাই। হ্যাঁ, রেসপন্স করতে হবে শিক্ষার্থীরা, একটু রেসপন্স করতে হবে। ওকে, আমরা এই জায়গাটা একটু দেখি যে এখানে লেখা আছে কি 2:1। আচ্ছা 2 মানে কি 2 ভাগ সম্পদ 1 ভাগ দায়। আবার যদি আমাদের এরকম থাকে, কি রকম থাকে বলতো? যদি আমাদের এরকম থাকে 4:1, তার মানে কি 4 ভাগ সম্পদ 1 ভাগ দায়। তাহলে যদি এখানে আমাদের থাকে 8:2, তাহলে মানে কি 8 ভাগ সম্পদ 2 ভাগ কি হবে আমাদের দায়। এতটুকু যদি বুঝো, তাহলে এখন দেখো আমরা কিভাবে এই অনুপাতগুলো লিখে ফেলি। তাহলে আমরা সর্বপ্রথম লিখি যে চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1, তড়িৎ অনুপাতের আদর্শ মান হলো 1:1, চলতি মূলধন অনুপাতের আদর্শ মান হলো 1:1। তাহলে এখানে আমরা কি দেখলাম? এই তিনটা সূত্রের আমরা আদর্শ মানগুলো দেখে ফেললাম। এখন এখানে আমাদের আছে কি চলতি মূলধন। এখানে আমাদের আছে কি ভাই? চলতি মূলধন। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, এখানে আমাদের আছে কি চলতি মূলধন। এই চলতি মূলধনটা আমরা কিভাবে নির্ণয় করব এটা একটু দেখো। এই চলতি মূলধন নির্ণয় করার একটা আমাদের সূত্র আছে। সেই সূত্রটা হলো চলতি মূলধন। কি নির্ণয় করব? চলতি আর এই হলো আমাদের মূলধন। তাহলে চলতি মূলধন নির্ণয় করার সূত্রটা আমাদের হবে কি বলতো? চলতি মূলধন নির্ণয় করার সূত্রটা হলো চলতি সম্পদ থেকে চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দেবো বলতো? চলতি দায়। তাহলে আমরা যদি চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দেই, তাহলে কি পাবো বলতো? আমরা চলতি মূলধন। আমি আবারও বলি, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা কি পাবো? চলতি মূলধন। এখন আমরা বিগত বছরের কোশ্চেন সলভে চলে যাব, একটু মনোযোগ দাও। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চলতি অনুপাতের আদর্শ মান কত। এখানে লেখা আছে কি চলতি অনুপাতের আদর্শ মান কত। আমি তো একটু আগেই তোমাদের এই কোশ্চেনটা সলভ করাইলাম না ভাইয়া, যে চলতি অনুপাতের আদর্শ মান কত। চলতি অনুপাতের আদর্শ মান আমরা একটু আগেই জানি যে চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1। চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। কি কারণে আমি লিখেছিলাম চলতি অনুপাতের আদর্শ মান 2:1? আমি আবারও লিখেছিলাম তড়িৎ অনুপাতের আদর্শ মান হলো 1:1। আমি আবারও লিখেছিলাম চলতি মূলধন অনুপাতের আদর্শ মান কত লিখেছিলাম? 1:1। তাহলে এখানে আমরা কি দেখলাম? চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। তাহলে উত্তর হবে এটা। তড়িৎ অনুপাতের আদর্শ মান কত হবে? 1:1। আশা রাখতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো অনুপাত বলতে কি বোঝায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাত বলতে বুঝায়, অনুপাত বলতে কি বোঝায় একটু জানিয়ে দিবা যারা যারা আছো। তাহলে অনুপাত বলতে এখানে কি বোঝায় একটু আমরা এই অংশটা দেখব। যে অনুপাত বলতে বোঝায়, আমরা একটু আগে বললাম অনুপাত জিনিসটা কি। অনুপাত মানে এইরকম একটা দাগ, এইরকম একটা দাগ মানে কি ভাগ, বা 5/2। 5/2 মানে কি? এটা এখানে ভাগ আছে না? হ্যাঁ, এই ভাগ। তার মানে কি উপরে একটা রাশি নিচে একটা রাশি, এই দুইটা রাশির কি বলতো? এই যে ভাগ, দুইটা রাশির ভাগফল। তাহলে এখানে কি আছে? দুইটি আর্থিক সংখ্যার গুণফল। গুণফল তো জীবনেও না, দুটি আর্থিক সংখ্যার যোগফল।
যোগফলও তো এখানে হবে না, আবার দেওয়া আছে দুটি আর্থিক সংখ্যার বিয়োগফল, বিয়োগফলও আমাদের উত্তর না, তার মানে এটা উত্তর না, এটাও না, এটাও না। তাহলে উত্তর হবে আমাদের কি, দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক। কি হবে? এটা এটা নতুন একটা পেজ। ওকে, এটা তাহলে আমরা দেখলাম দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক, গ নাম্বার উত্তর। ঠিক আছে, তাহলে দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক কেন আমরা জানি, যদি 2/1 লিখি, উপরে একটা সংখ্যা নিচে আর একটা সংখ্যা, তাহলে এই যে দুইটার কি হচ্ছে এখানে তুলনামূলক সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে আমরা ওটা বুঝে ফেললাম। এখন আমরা দেখবো যে অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত। এখানে আমাদের আছে যে অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত। তাহলে অগ্নি পরীক্ষা অনুপাত আমরা কি সূত্র শিখেছি? হ্যাঁ, অগ্নি পরীক্ষা অনুপাতের সূত্র আমরা শিখেছি। প্রথমে আমরা যে 2 নম্বর সূত্রটা শিখেছি, কি কি সূত্র শিখেছি বলতো? একটা শিখেছি অগ্নি পরীক্ষা অনুপাত, একটা শিখেছি তারল্য অনুপাত, তারল্য অনুপাত, আর একটা নাম আমাদের হয় অগ্নি পরীক্ষা তারল্য এসিড টেস্ট। কি ভাইয়া? এসিড টেস্ট। একটা হয় তারল্য অনুপাত, একটা এসিড টেস্ট, একটা আছে অগ্নি পরীক্ষা। মানে একটা জিনিসেরই কিন্তু এতগুলো নাম হয়, তারল্য, এসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, এগুলো কি একই নাম। তাহলে এই তারল্য অনুপাতের আদর্শ মান কত আমরা জানি? 1:1, 1:1। তাহলে এসিড টেস্ট অনুপাতে আদর্শ মান কত হবে? 1:1। অগ্নি পরীক্ষা অনুপাতে আদর্শ মান কত হবে? 1:1। আশা রাখতেছি বুঝতে পারছো। তাহলে এখানে উত্তর কত হবে? এই যে এটা উত্তর হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাত হলো দুটি রাশির কি। আমরা একটু আগে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি যে অনুপাত হলো দুটি রাশির, অনুপাত হলো দুটি রাশির যোগফল। যোগফল তো উত্তর হবে না, বিয়োগফল উত্তর হবে না, গুণফল হবে না, উত্তর হবে ভাগফল। কেন বলতো ভাগফল? আমি আবারও বলছি, 5/2 যদি আমরা 2 লিখি, তাহলে এখানে কি হচ্ছে, এই যে এখানে ভাগ আছে না, তার মানে উপরে একটা নিচে একটা, এই কারণেই তো উত্তর ভাগফল হবে। আশা রাখতেছি এই প্রশ্নটার উত্তর তোমরা বুঝে গেছো। এরপর আমাদের আর একটা কোশ্চেন আছে, লেখা আছে যে দীর্ঘমেয়াদী দায় 20,000 টাকা। দীর্ঘমেয়াদী দায় কত? 20,000 টাকা। চলতি সম্পদ 2,000 টাকা এবং চলতি অনুপাত 5:2 হলে মোট দায় কত? উত্তরে বলেছে মোট দায় কত। এখানে সম্ভবত ভুল আছে, এখানে হবে 20,000। এখানে কত হবে? 20,000। ঠিক আছে, এখানে কত হবে আমাদের? 20,000। তাহলে দীর্ঘমেয়াদী দায় এখানে কত? 20,000। চলতি সম্পদ আছে আমাদের 20,000 এবং চলতি অনুপাত 5:2 হলে মোট দায় কত? সিএসি কি উত্তরে? মোট দায়। উত্তরে আমাদের কি সিএসএ? মোট দায় উত্তরে কিন্তু আমাদের সিএসএ, উত্তরে সিএসএ মোট দায়। উত্তরে কি সিএসএ? মোট দায় সিএসএ। যেহেতু উত্তরে আমাদের মোট দায় সিএসএ, এখন আমরা উত্তরটা কিভাবে করব একটু মনোযোগ দাও। দীর্ঘমেয়াদী দায় 20,000, এটার আপাতত আমাদের কিন্তু কোনো কাজ নাই। চলতি সম্পদ 20,000, চলতি সম্পদ কত? 20,000। চলতি অনুপাত দেওয়া আছে 5:2। আমাদের এই অংশটা আগে তাকাতে হবে। কি বলেছে? 5:2। এইটা কিসের অনুপাত? চলতি অনুপাত। আমরা চলতি অনুপাতের সূত্র কি জানি? আমরা জানি চলতি অনুপাতের সূত্র হলো, চলতি অনুপাতের সূত্র হলো চতে চলতি, সতে সম্পদ, চলতি সম্পদ বা চলতি দায়। আমরা এটা জানি। চলতি অনুপাতের সূত্র আমরা কি জানি? চলতি সম্পদ বা চলতি দায়। তাহলে এটা হলো আমাদের চলতি অনুপাতের সূত্র। এটা যদি আমাদের চলতি অনুপাতের সূত্র হয়, তাহলে এখানে এই 5 ভাগ আমাদের কি হবে? চলতি সম্পদ। আর এই 2 ভাগ আমাদের কি হবে? চলতি দায়। আমরা প্রথমেই ক্লাসের শুরুতে বলে এসেছিলাম যে 2:1 বা 5:1 যেটাই থাকুক,
প্রথমেরটা হলো আমাদের চলতি সম্পদ, পরেরটা চলতি দায়। প্রথমেরটা চলতি সম্পদ, পরেরটা চলতি দায়। তাহলে এবার তোমরা একটু বলো তো যে এখানে চলতি সম্পদ কোনটা, চলতি দায় কোনটা? এই 5 হলো আমাদের চলতি সম্পদ, 2 হলো আমাদের কি চলতি দায়। 5 হলো আমাদের চলতি সম্পদ, 2 হলো আমাদের কি চলতি দায়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 20,000 টাকা আমাদের চলতি সম্পদ আছে, 20,000 টাকা চলতি সম্পদ। তার মানে এই 20,000 টাকা আমাদের কত ভাগ আছে? এই 20,000 টাকা আমাদের আছে 5 ভাগ। 20,000 টাকা আমাদের কত ভাগ আছে? 5 ভাগ আছে। কারণ এখানে বলাই আছে চলতি অনুপাত 5:2। 5:2 মানে কি, এই 5 হলো আমাদের কি চলতি সম্পদ, 2 হলো চলতি দায়। তার মানে এটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ দেই, 4 5 20, 4 5 20, তাহলে এখানে আসতেছে আমাদের 4,000। হ্যাঁ, 4 5 20, তাহলে 1 ভাগ হলে চলতি সম্পদ যদি আমরা 4,000 হয়, তাহলে 2 দিয়ে যদি গুণ দেই, একে যদি আমরা 2 দিয়ে গুণ দেই 8,000, তাহলে 20 আর 8 28,000। এখানে আমাদের 28,000 উত্তর নাই। তার মানে এই যে এখানে যে আমাদের টাকাটা আছে, এই টাকাটা বসাইতে আমাদের ভুল হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখানে আমাদের টাকাটা বসাইতে ভুল হয়েছে, এটাকে আমরা কত করে দেবো? 28,000 করে দেবো। আশা রাখতেছি বুঝতে পারছো। আমি আবারও বলি একটু ক্লিয়ার করে। একটু আমি আবারও বলি, একটু দেখো। দীর্ঘমেয়াদী দায় আছে 20,000, চলতি সম্পদ আছে 2,000, কিন্তু এখানে আমাদের 2,000 হবে না। 2,000 হলে এখানে আমাদের উত্তর মিলে না। যেহেতু উত্তর মিলে না, তার মানে প্রশ্নে ভুল আছে। এখন যদি আমরা এটাকে 20,000ও করি, তারপরেও হচ্ছে না, তার মানে এখানে অন্য কোনো অ্যামাউন্ট ছিল। ঠিক আছে, এখানে আমাদের অন্য কোনো অ্যামাউন্ট ছিল। তাহলে এবং চলতি অনুপাত দেওয়া আছে 5:2। 5:2 মানে কি, চলতি সম্পদ 5 ভাগ, চলতি দায় 2 ভাগ। তাহলে এখানে চলতি সম্পদ দেওয়া আছে আমাদের 20,000 যদি হয়, তাহলে 20 কে আমরা 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 5 20, তার মানে 4,000 আসতেছে। 4,000 যদি আসে, 4,000 এবং চলতি দায় এখানে কত আছে? 2 ভাগ। তাহলে 4,000 কে যদি আমরা 2 দিয়ে গুণ দেই, তাহলে হয় কত? 8,000। তাহলে এই 8,000-এর সাথে যদি 20,000 যোগ করি, তাহলে আমাদের আসতেছে কত? 28,000। তাহলে আমাদের এই ম্যাথ অনুযায়ী উত্তর দাঁড়াবে কত? 28,000। আশা রাখতেছি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, নেক্সট প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটার আনসার একটু তোমরা দেখবা যে চলতি অনুপাতের আদর্শ মান 2:1 বলতে কি বোঝায়। এখানে লেখা আছে যে চলতি অনুপাতের আদর্শ মান 2:1 বলতে কি বোঝায়। তোমরা যারা জয়েন করেছো একটু বলবা যে চলতি অনুপাতের আদর্শ মান 2:1 বলতে কি বোঝায়। এই প্রশ্নটার উত্তর আমরা অনেকবারই দিয়েছি। স্টুডেন্ট সংখ্যা একেবারে নাই কেন? শিক্ষার্থীরা যেহেতু আমাদের একটু রাইট হয়ে গিয়েছে, এই কারণে হতে পারে যে তারা একটু অনলাইনে নাই, ঘুমিয়ে পড়েছে, হতে পারে এরকম। সো আমরা ক্লাসটি খুব দ্রুত শেষ করে দেবো, আর কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা ক্লাসটি শেষ করে দেবো, বাকিটা অন্য কোনো দিন আমরা আলোচনা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে চলতি অনুপাতের আদর্শ মান 2:1 বলতে বোঝায় কি। তাহলে চলতি অনুপাতের আদর্শ মান 2:1 বলতে কি বোঝায় আমরা জানি, 2:1। তাহলে প্রথমে জিনিসটা কি? চলতি সম্পদ, চলতি সম্পদ। পরেরটা কি? চলতি দায়। তাহলে চলতি সম্পদ যদি প্রথমটা হয়, চলতি সম্পদ কত? 2, চলতি দায় কত? 1। যদি এরকম থাকে 5:3, প্রথমটা কত? 5, তাহলে প্রথমটা আমাদের কি হবে? চলতি সম্পদ। পরেরটা কি হবে? আমাদের চলতি দায়। তাহলে সেই অনুযায়ী এখানে আমাদের উত্তরটা কি হবে? সেই অনুযায়ী আমাদের উত্তরটা কি হবে যে চলতি অনুপাতে আদর্শ মান 2:1 বলতে কি বোঝায়। তাহলে প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকা সম্পদ। হ্যাঁ, এটাই তো উত্তর আমাদের। 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকা সম্পদ। তার মানে কি 2:1 মানে কি? এই 1 মানে তো দায়। তাহলে 1 টাকা যদি দায় হয়, 2 টাকা আমাদের কি হবে? অবশ্যই সম্পদ থাকা লাগবে। 1 টাকা দায় হলে 2 টাকা অবশ্যই সম্পদ থাকা লাগবে। ঠিক আছে, পরেরটা আমরা যদি পড়ি যে প্রতি 2 টাকা দায়ের বিপরীতে 1 টাকা সম্পদ, না, এটা হলো আমাদের ভুল। পরেরটাও ভুল, তারপরেরটাও ভুল।
কেন? যে 2 টাকা আয়ের বিপরীতে 1 টাকা ব্যয়, এগুলো তো আমি বলিয়ে নেই, এখানে আমরা শুধু বলেছি সম্পদ এবং দায়। কি কি? প্রথমটা হলো সম্পদ, পরেরটা দায়। তাহলে 2 ভাগ সম্পদ, 1 ভাগ দায়। তাহলে এই যে এখানে বলেইছে যে প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকার সম্পদ। তাহলে 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকার সম্পদ, এটা হলো আমাদের উত্তর। এরপর আমাদের একটা কোশ্চেন বাইর হয়েছে যে চলতি মূলধন বলতে আমরা কি বুঝাই? চলতি মূলধন বলতে কি বোঝায়? তাহলে চলতি মূলধনের সূত্রটা আমরা প্রথমেই দেখে এসেছি না? চলতি মূলধন বলতে আমরা জানি, চলতি মূলধন বলতে আমরা জানি যে চলতি সম্পদ থেকে, চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিলে, চলতি দায় বাদ দিলে আমরা চলতি মূলধন পাই। তাহলে উত্তর কি হবে এখানে খুঁজে বাহির করো তো। মোট সম্পদ থেকে মোট দায়, এটা তো কথাই আসে না। মোট সম্পদ থেকে চলতি দায়, মোট সম্পদ থেকে চলতি দায়, এটা হবে না। চলতি সম্পদ থেকে চলতি দায়, হ্যাঁ এটা হলো আমাদের উত্তর। চলতি সম্পদ থেকে আমরা যদি চলতি দায় বাদ দেই তাহলে আমাদের কি উত্তর আসে বলতো? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমাদের আসে চলতি মূলধন। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমাদের কি আসে? চলতি মূলধন আসে। তার মানে এটা হলো আমাদের উত্তর। তো আমরা আর একটি কোশ্চেন দেখে আমরা ক্লাসটি শেষ করে দেব। ওকে, এই কোশ্চেনটা আমরা দেখব যে তড়িৎ অনুপাতের আদর্শমান কোনটি? কি বলেছে এখানে? যে তড়িৎ অনুপাতের আদর্শমান কোনটি? তাহলে তড়িৎ অনুপাতের আদর্শমান কোনটি হবে? আমরা জানি চলতি অনুপাতের আদর্শমান, চলতি অনুপাতের আদর্শমান 2:1। চলতি অনুপাতের আদর্শমান কত? 2:1। তড়িৎ অনুপাতের আদর্শমান আমরা জানি, তড়িৎ অনুপাতের আদর্শমান তড়িৎ অনুপাতের আদর্শমান আমরা কত জানি? 1:1। তাহলে এই অনুযায়ী আমাদের কি উত্তর আসতেছে? তাহলে এই অনুযায়ী আমাদের কি উত্তর আসতেছে দেখেন তো, যে তড়িৎ অনুপাতের আদর্শমান। কারণ তড়িৎ অনুপাতের আর এক নাম কি? তড়িৎ অনুপাতের আর এক নাম হলো অগ্নি পরীক্ষা। তড়িৎ অনুপাতের আর এক নাম হলো এসিড টেস্ট। এগুলো বিভিন্ন প্রকার নাম থাকে। তো তড়িৎ অনুপাতের আর এক নাম হলো এসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। তাহলে আমরা জানি তড়িৎ অনুপাতের আদর্শমান আমাদের কি হবে? 1:1। তাহলে এখানে উত্তরে কত আছে? এই যে 1:1। এটা হবে না, এটা তার আগেই হবে না, এটা হবে না। ঠিক আছে, 1:1। আচ্ছা 1:1 জিনিসটা কি? 1:1 জিনিসটা হলো 1:1 জিনিসটা হলো কি? 1 ভাগ যদি সম্পদ থাকে 1 ভাগ অবশ্যই দায় থাকা লাগবে। এটা হলো আমাদের আদর্শমান। আদর্শমান জিনিসটা কি? যে 1 ভাগ সম্পদ 1 ভাগ দায়। ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে? তড়িৎ অনুপাতের ক্ষেত্রে। তড়িৎ অনুপাতের আদর্শমান কত জানি আমরা? এই যে 1:1। কত জানি আমরা? 1:1। কিন্তু চলতি অনুপাতে আদর্শমান আমরা কত জানি? 2:1। ওকে, দেখি এই কোশ্চেনটা আমরা সলভ করেই ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। চলতি অনুপাত 3:1 এবং চলতি সম্পত্তি 18,200। সেখানে মনে হয় অ্যামাউন্ট মিস্টেক আছে। যে চলতি অনুপাত 3:1, চলতি সম্পত্তি 18,200 টাকা হলে চলতি দায় কত? সেখানে যদি আমরা একটা ফিগার অ্যামাউন্ট ধরি, ধরে নেন যে এখানে 18,200 টাকা নাই। হ্যাঁ, যদিও বা এখানে 18,200 টাকা হওয়া কথা না। এখানে আমাদের ধরে নিব যে এখানে আমাদের 20,000 টাকা আছে, বা 30,000 টাকা যদি আমরা ধরে নিই। এখানে আমরা ধরে নিলাম যে 30,000 টাকা আছে। কত আছে? 30,000 টাকা। এখানে আমাদের আছে 30,000 টাকা। আমি আবার বলি প্রশ্নটা, চলতি অনুপাত 3:1 এবং চলতি সম্পত্তি 30,000 টাকা হলে চলতি দায় কত? বলেছে কি 3:1। 3:1 জিনিসটা কি? এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। বারবার একটা কথা বলে আসতেছি, 3:1 মানে 3 ভাগ সম্পদ 1 ভাগ দায়। তাহলে 3 ভাগ আমাদের সম্পদ, 1 ভাগ দায়। তাহলে চলতি সম্পত্তি কত দেওয়া আছে? 30,000 টাকা।
তাহলে সম্পদ দেওয়া আছে 3/30,000, 3/30,000। তাহলে 30,000কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে উত্তরে কত আসতেছে? তাহলে আমাদের আসতেছে 10,000, তাই না? তাহলে এই 10,000 টাকা চলতি সম্পদ। তাহলে এখানে উত্তর আসবে আমাদের 10,000, কিন্তু দুর্ভাগ্য যে এখানে আমাদের 10,000 টাকা উত্তরে নাই, কারণ আমাদের অ্যামাউন্টে ভুল ছিল, এই কারণে আমাদের এখানে উত্তরে আসে নাই। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি এই প্রশ্নটা আবারও বুঝাই দেই, একটু দেখো। এই 18,200 টাকার পরিবর্তে আমরা কি করব, এখানে আমরা কত ধরে নেব বলতো? 18,200 টাকার পরিবর্তে এখানে আমরা ধরে নিলাম 30,000 টাকা। 30,000 টাকা 30,000 টাকা ধরে নেওয়ার পর এখন আমরা প্রশ্নটা যদি পড়ি যে চলতি অনুপাত 3:1, 3:1 মানে কি? 3 ভাগ সম্পদ 1 ভাগ দায়। তাহলে চলতি সম্পদ কত আছে? 30,000 টাকা। চলতি সম্পদ কত আছে আমাদের? 30,000 টাকা। তাহলে চলতি দায় কত? তাহলে চলতি সম্পদ কোনটা, চলতি দায় কোনটা? এখানে থেকে আমরা কি বুঝতে পারছি? এটা হলো আমাদের চলতি সম্পদ, এটা হলো আমাদের চলতি দায়। চলতি সম্পদ যদি হয় 3 ভাগ, তাহলে চলতি দায় আসতেছে 1 ভাগ। তাহলে চলতি সম্পত্তি দেওয়া আছে আমাদের 30,000, 30,000কে যদি 3 দিয়ে ভাগ দেয় তাহলে 1 ভাগ চলতি সম্পদ, তাহলে 1 ভাগের দাম আসতেছে আমাদের 10,000। হ্যাঁ, 10,000 টাকা। তাহলে আমাদের দায় কত গুলো দরকার? 1 ভাগ দরকার। তাহলে এই যে আমাদের উত্তর হবে 10,000। কিন্তু এখানে যেহেতু আমাদের 10,000 লেখা নাই, এখানে আমাদের উত্তর নাই। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে অ্যামাউন্ট মিস্টেক থাকার কারণে কিন্তু এখানে আমাদের উত্তরটা আসে নাই। সো আশা রাখতেছি তোমরা যারা ক্লাসটি করেছো অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। সো নেক্সট পার্ট নিয়ে আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হব। সো সেই দিন পর্যন্ত অপেক্ষা করো। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।